আমার প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পৃথিবীর অন্দরমহল, অবস্থিত পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি। উত্তর হবে 6370 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে, পাকিস্তানে না ভারত? উত্তর হবে রাশিয়াতে। পরের প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল? উত্তর হবে বহিকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা 6টি, 10টি, 20টি না 30টি? উত্তর হবে 20টি। হচ্ছে আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক লা পিচো, পার্কার, হ্যারি গ্রেস, ম্যারগ্যান? উত্তর হবে লা পিচো। পরের প্রশ্ন, মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে কুয়েনলুন পর্বত, তিব্বত মালভূমি, রকি পর্বত, হিমালয় পর্বত? উত্তর হবে রকি পর্বত। পরের প্রশ্ন, শিলা একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, কোনটি না? উত্তর হবে যৌগিক পদার্থ। প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 5টি, 7টি, 9টি না 11টি? উত্তর হবে 9টি। পরের প্রশ্ন, নেপালের প্রধান নদীর নাম হলো মানস, কালীগণ্ডক, ইরাবতী না যমুনা? উত্তর হবে কালীগণ্ডক। পরের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলতে বোঝায় মায়ানমার, নেপাল, ভুটান না শ্রীলঙ্কা? উত্তর হবে ভুটান। 9 নম্বর প্রশ্নে যে উত্তরটা রয়েছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, উত্তর হবে কালীগণ্ডক। 2 দাগে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, গুরুমণ্ডলের অপর নাম কি? উত্তর লিখবে ম্যান্টল। তাহলে গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে ম্যান্টল। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে কলোরাডো। তাহলে মহাদেশীয় ভূত্বক কলোরাডো শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় গভীরতা কত? উত্তর হবে 30 কিমি। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানার অপর নাম কি? উত্তর লিখবে বিনাশকারী পাত সীমানা। পরের প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? উত্তর লিখবে জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে পক প্রণালী। পরের প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে ক্রেওক্রাডাং। পরের প্রশ্ন, ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর লিখবে মানস। 3 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, ম্যাগমা কি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানান ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। পরে হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? উত্তর লিখবে শিলা মণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলাস্তরটিকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরের তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে স্তরটি মাঝে মাঝে অস্থিতিশীল হয়ে পড়ে, তাই একটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? উত্তর লিখবে যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতে নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেই জন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। বলছে আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? উত্তর লিখবে সাধারণত পাললিক শিলা গঠনকালে
পলিস্তরে আবদ্ধ সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ পলিস্তরের চাপে প্রস্ত্রীভূত হলে শিলায় তাদের দেহাবশেষের ছাপ পড়ে ও জীবাশ্মের সৃষ্টি হয়। কিন্তু আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পদার্থের সঞ্চয়ে সৃষ্টি হয়। তাই উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে জীবদেহ এলে তা পুড়ে ছাই হয়ে যায়, তাই আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না। পরে হচ্ছে পেট্রোলজি বলতে কী বোঝো, তো লিখবে ভূবিজ্ঞানের যে শাস্ত্রে শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। বলছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। পাকিস্তানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় কৃষি জমিতে জলসেচ ব্যবহার একান্ত প্রয়োজন হয়। পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ। পাকিস্তানের সেচ বাঁধগুলির মধ্যে সিন্ধুর, শুক্কুর বা লয়েডস, জিন্না, তারবেলা, কোটার, বিতস্তার, মঙ্গলা, রাসুল, শতদ্রুর, লেমান, সুলেমান, চন্দ্রভাগার, মারলা, ইরাবতীর, বাল্যকী প্রভৃতি বাঁধ বিশেষ উল্লেখযোগ্য। অন্যদিকে সেচকালের মধ্যে ইরাবতী, নিম্ন বাড়ি, দোয়াব খাল, চন্দ্রভাগ খাল, বিতস্তা খাল, সিন্ধুকাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও বেলুচিস্তানের মতো শুষ্ক প্রধান অঞ্চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে জল নিয়ে জলসেচ করা হয়। একে ক্যারেজ প্রথা বলা হয়। পরে হচ্ছে ক্যারেজ প্রথা কাকে বলে? পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। পরে তোমাদের 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 = 6। প্রথম, শিয়াল বা সায়াল বা সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবন বা মহাদেশীয় ভূত্বকের শিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাভো, ডায়োরাইট, পেরিডোটাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষিত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 5 কিমি এবং গড় ঘনত্ব প্রায় 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। পাললিক শিলায় ক্লাস গঠন হয় না কেন? বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে ক্লাস গঠিত হয়। সাধারণত একটি নির্দিষ্ট ক্রমে পরমাণুগুলি অবস্থান করলে ক্লাসাকার ধারণ করে। বিশেষত আগ্নেয় শিলা গঠনকালে শিলা মধ্যস্থ গরম খনিজ জল ঠান্ডা হয়ে ক্লাস গঠন করে, কিন্তু পাললিক শিলা গঠনের সময় বৃহৎ জলাশয়, নদী বা সমুদ্র তলদেশে পলিস্তরে স্তরে সঞ্চিত হয়। এই সজ্জিত পলিস্তর ওপরের স্তরের প্রচণ্ড চাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পলিস্তর জমাট বাঁধার সময় শিলাস্থিত জল অপসৃত হয় এবং তাপের অভাবে জলের অণু ক্লাসাকার ধারণ করতে পারে না, তাই পাললিক শিলায় ক্লাস গঠন হয় না। পরে হচ্ছে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত? ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না। হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5. বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। 6. বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। 7. ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে।
7 নম্বর, কোনো দেওয়ালের কাঁচা হোক বা পাকা পাশে দাঁড়ালে হবে না। বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয়। নাটা হবে না, যাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশ উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষি প্রধান দেশ হিসাবে খ্যাত। কৃষি অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশে প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষিজ ফসল হল ধান। ময়মনসিংহ ও বাখারগঞ্জ বাংলাদেশের ধান্য ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাট বলয়। পার্বত্য চট্টগ্রাম, সিহটের চা, রাজশাহী, রংপুর, বাগুড়া ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বাগুড়াতে কমলালেবু, ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল। পরের প্রশ্ন, বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও। খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশে শিল্পে অনুন্নত, তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানা শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প হিসেবে এখানকার ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীভবনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। দামরার আদমজী জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল। ঢাকা, খুলনা, কুষ্টিয়ার কার্পাস বয়ন, চিনি ও কাগজ কল গড়ে উঠেছে। এখানকার যশোরের চিরুনি ও শাঁখ শিল্প বিখ্যাত। বাংলাদেশের ঢাকার মসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি বিশ্ববিখ্যাত। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, মৎস্য শিল্প, কাঁসা পিতল, বাঁশ বেত শিল্প বর্তমানে খুব প্রসার লাভ করেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।